কিন্তু যখন সাধারণ ছাত্র এগিয়ে আসছে, সাধারণ ছাত্রদের ব্যানারে যখন রাস্তায় নেমেছে, তখন মানুষ বিশ্বাস করেছে এদের কোনো পলিটিক্যাল ব্যানার নেই। এখান থেকে পলিটিশিয়ানদের শিক্ষা নিতে হবে, পলিটিশিয়ানদেরকে সাধারণ মানুষরা বিশ্বাস করে না, পলিটিশিয়ানদেরকে বিশ্বাস করে না, সম্ভব অসম্ভব পরের বিষয়, কিন্তু বিশ্বাস করে নাই, প্রমাণিত। 17-18 বছর শেখ হাসিনা কি না করেছে। আপনি গুম কমিশনের দেখেছেন, 747 জন জামাতের শিবিরে গুম করা হয়েছে, 342 জন বিএনপির গুম করা হয়েছে, কত নেতা কর্মী জামাত শিবির বিএনপি কত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আজকে তারেক রহমান সাহেব 17-18 বছর তার দেশে আসতে পারে, নির্বাসিত জীবন যাপন করেছে, তারপরেও সাধারণ মানুষ কিন্তু এই যে আসতে পারছে না। বেগম জিয়া সবার এত প্রিয় মানুষ, বেগম জিয়াকে গৃহবন্দী করা হয়েছে, তাকে পয়জনিং দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে, তাকে বিদেশ দিতে হচ্ছে না। কেন? আমরা তো শুনি নাই কখনো কোনো বিএনপির 1 লক্ষাধিক, এখন তো মনে হয় কোটি কোটি, সবই তাদের 70% জরিপে চলে আসছে। কেন বেগম জিয়া যেদিন বেগম জিয়াকে বাড়িতে থেকে বের হতে দেয় নাই, 1 লক্ষ মানুষ সেদিন শুয়ে পড়তো রাস্তায়। যেদিন বেগম জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে সেদিন 1 লক্ষ মানুষ বলতো যে আমরা স্বইচ্ছায় আমরা জেলে যাব, বলেছিল? বলে নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতাম 10-12 জন মিছিল করতো, আর এখন শত শত মানুষ, হাজার হাজার ছাত্র কোথা থেকে আসে? তার মানে দুধে মধু, মানে দেওয়ার মাসি কি বলে রাজনীতির গতিপথ। হ্যাঁ, যখন আপনার হবে মিষ্টি হবে তখন সবাই আসবে, কিন্তু সাধারণ পলিটিশিয়ানদেরকে বিশ্বাস করে নাই। যখন সাধারণ ছাত্ররা যখন ব্যানারে নেমেছে, তখন সাধারণ মানুষ বলেছে না, এদেরকে বিশ্বাস করা যায়, আমাদের দেশকে রক্ষা করতে হলে এদেরকে বিশ্বাস করা যায়, তখন কিন্তু নেমেছে। নামার পরে আমি শেষ করি, নামার পরে আজকে আমরা কি দেখেছি? আচ্ছা, নতুন বাংলাদেশ পেলাম। যারা জেলে ছিল তারা বের হয়েছে, বেগম জিয়া বের হয়েছে, তারেক রহমান সাহেব মাকে শেষ দেখা তো আমার মনে হয় না দেখতে পারতো উনি, যদি আজকে এই যে জুলাই যদি অভ্যুত্থান না হতো, তাহলে তারেক রহমান সাহেব তার মাকে শেষ, কারণ মানুষের জীবন মৃত্যু তো নির্ধারিত। বেগম যে ওই সময় মারা যেতেন, কারণ বেগম যদি ওই সময় মারা যেতেন, তাহলে তারেক রহমান সাহেবকে তার মাকে শেষ দেখা দেখতে পারতেন না। আজকে যারা বের হয়েছেন, জামাতের কথা বলে এটিএম আজাদ সাহেব, যদি গণঅভ্যুত্থান না হতো, এটিএম আজাদ সাহেব বের হতে পারতেন না। আমি বলছি কি, তার মানে দেখেন এই যে বিপ্লব ছাত্র করে দিল, এর পরবর্তীতে বিপ্লব হওয়ার পর যখন আমরা সবকিছু হাতে পেয়ে গেলাম, তখন আমরা কি করছি? আমরা জুলাই যোদ্ধাদেরকে কেউ কালো শক্তি বলছি, জুলাই যোদ্ধাদেরকে গিনিপিগ বলছি কিনা? কারা বলছে? পলিটিশিয়ানরাই বলছে। আপনি দেখেন ডক্টর ফজলুর রহমান সাহেব, উনি বলেছে এটা কালো শক্তি ছিল। হাবিবুর রহমান সাহেব, এরা দুজনেই তো ব্যাকগ্রাউন্ড, এদেরকে বলে, আমি মনে করি এটা আওয়ামী বিএনপি বলা হয় এদেরকে। হাদিকে টকশোর মধ্যে বলছে বাচ্চা, এদের সাথে কেন নিয়ে আসেন সব বাচ্চাদের সাথে আমাদেরকে? সে বাচ্চাদের কারণেই কিন্তু এই গণঅভ্যুত্থানটা হয়েছে, কিন্তু আমরা তাদেরকে ওন করতে পারছি না। হাদি জীবন দিয়েছে। আজকে দেখেন আওয়ামী লীগের মূল শত্রু কারা? আওয়ামী লীগের এই যে ছাত্ররা, যে ছাত্রদেরকে আমরা বলতাম ফার্মের মুরগি, যে ছাত্রদেরকে বলতাম এরা হচ্ছে ফার্মের মুরগি, এরা হচ্ছে শুধু পাবজি খেলে, গেম খেলে, সে ছাত্ররা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে ছাত্ররা বলেছে, আমি নিজেও ছিলাম, আমি ছাত্রদেরকে আইনি সহযোগিতা দিয়ে গিয়ে আমাকে ডিবি হারুন গ্রেপ্তার করে নিয়ে গেছে। তারপরও আজকে যদি শেখ হাসিনা কন্টিনিউ করতো, তাহলে আমি হয়তো প্র্যাকটিস করতে পারতাম না। কিন্তু কেন করেছি? দেশকে সুন্দর করার জন্য। আজকে সেম জুলাই যোদ্ধারা, বাচ্চা শিশুগুলা সেম করেছে। করার পরে তারা কি পাচ্ছে? তাদেরকে আমি প্রথমে যখন জুলাই সনদ দিয়ে কথা হচ্ছিল, তখন আমার মনে আছে আমি যমুনা টিভিতে বলেছিলাম 1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা অনেক বিহারীকে হত্যা করেছে, অনেক রাজাকারকে হত্যা করেছে, অনেক সৈনিককে হত্যা করেছে, পরবর্তীতে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়ার জন্য 1973 সালে ইন্ডেমনিটি অর্ডার করা হয়েছে, যে 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যা কিছু মুক্তিযোদ্ধারা করেছে তাদেরকে ইন্ডেমনিটি অর্ডারের মাধ্যমে তাদেরকে কি করেছে? রক্ষা কবচ করেছে, দায় মুক্তি দিয়েছে। এখনই তাদেরকে জুলাই যোদ্ধাদেরকে রক্ষা কবচ দেওয়া উচিত। আপনি দেখেন এখনো পর্যন্ত জুলাই যোদ্ধাদের অধীনে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারে তাদেরকে গ্রেপ্তার করছে। আপনি চিন্তা করেন, শুধুমাত্র আজকে শুরু নিয়ে আমরা কথা বলছি। আপনি দেখেন ছাত্ররা কাদের বিরুদ্ধে আন্দোলন করছে জানেন? এক হচ্ছে ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে, আর ফ্যাসিস্ট যারা বাহিনী ছিল তাদের বিরুদ্ধে। আজকে ফ্যাসিস্ট বাহিনীর কতজনকে আপনি গ্রেপ্তার করেছেন? কতজন আছে? সবগুলো এখনো পর্যন্ত আছে। আপনি দেখেছেন একটা আলেম কেউ কথা বলে না, আজকে শুরু নিয়ে কথা বলে, অনেক যারা জুলাই যোদ্ধা হবিগঞ্জের ছেলেটাকে নিয়ে কথা বলে। কিন্তু আপনি দেখেন প্রথম আলো এবং এর পরবর্তীতে যে আলেম গুলোকে গ্রেপ্তার করা হয়েছে, 500 আলেম, 500 হুজুর মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, প্রায় 1500 পঙ্গুত্ববরণ করেছে এই যে মাদ্রাসার যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বাংলাদেশে। অথচ আলেমদেরকে যাদের গ্রেপ্তার হচ্ছে, আপনি দেখেছেন আজকে পুলিশে তাকে চর মারছে, এটা আলেম, দাড়ি বড়। কেন? এরা কারা? শেখ হাসিনার আমলে আলেমদেরকে মানুষে মনে করা হতো না। আমাদের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল ছিল, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে আমরা কোনো ঢুকতে পারতাম না। ঢুকার সময় আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আমাদেরকে থ্রেট দিত, ঢুকা যেত না, আলেমদের পক্ষে কথা বলা যেত না। এখনো পর্যন্ত আজকে জুলাই পরবর্তীতে তারেক রহমান সাহেবের মামলা শেষ হয়েছে, জামাতের মামলা শেষ হয়েছে, কিন্তু আলেমদের যে মামলাগুলো এখনো পর্যন্ত, ওই দিন আমি শুনানি করে আসছি, আমি কোর্টকে বলছি এখনো আপনাকে সাক্ষী দিতে হয়, যতগুলো আয়ু আছে প্রত্যেকটা আয়ু হচ্ছে হিন্দু,
আমি ধমক দিয়ে কোর্টের সামনে বলেছি, বিজ্ঞ আদালত আজকে 1.5 বছর হয়েছে বিপ্লব হয়েছে, এখন পর্যন্ত এই আলেমদেরকে যাদেরকে গুম করা হয়েছে, তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া হয়েছে, এই মামলাগুলো এখনো শেষ হয়নি। দুঃখজনক। আমি এড়াই যাবেন না। ভাই জানেন ভাই, আমি কেন বলছি, খুব দুঃখ থেকে বলছেন, এই আলেমদেরকে যদি, আলেমরাও জুলে যোদ্ধা, তাদেরকে আমরা মানুষ হিসেবে ধরছি। শেখ হাসিনার আমাদের মানুষ হিসেবে ধরা হয়নি, কিন্তু সে আলেমদেরকে সেম ভাবে ট্রিট করা হয়, এখনো তাদেরকে মানুষ হিসেবে ধরা হচ্ছে না। একটা পুলিশ কিভাবে চর মারতে পারে, এটা আইনে পারে? রিমান্ডে নেওয়ার পর আমরা রিমান্ড মনে করি মার, রিমান্ডে উচ্চ আদালতের নির্দেশনা আছে, যদি আপনাকে রিমান্ডে নিতে হয় তাহলে যেভাবে তাকে নিয়েছেন হুবহু একইভাবে তাকে ফেরত আনতে হবে। সেখানে কোর্টে, ওপেন কোর্টে চর মারছে, তার মানে তাই সেদিন রিমান্ডে নিয়ে কি না করেছে, কি নির্যাতন না করেছে। আবেগ বেগবান হবে, সেটাই স্বাভাবিক। আপনি যদি এখন 36 জুলাই বলেন, আর একটা জুলাই মাস আসতেছে, 36 জুলাই বললে কিন্তু এটা কেউ গ্রাহ্য করবে না। কিন্তু যখন ওই আবেগের সময় ছিল, তখন 5 আগস্টের নাম কিন্তু 36 জুলাই। তো ওগুলোরও কিন্তু সময় আছে, ক্ষণ আছে। এখানে মনে করতে হয় বিষয়টা, এই বাস্তবতা তো আমরা আগেও দেখেছি। 71-এ মুক্তিযোদ্ধাদের প্রতি যে আবেগ, যে স্নেহ, যে সম্মান, সেটা কিন্তু বেশি দিন ধরে রাখা যায়নি, নানান কারণে ধরে রাখা যায়নি। অন্যতম কারণ হচ্ছে 71-কে সেল করা, সেল আইটেম করে ফেলা, বিক্রি করা। অনেক বছরের ব্যবধানে যখন আবার একটা 5 আগস্ট আসলো, গত 1.5-1.5 বছরে এই জুলাইকে বিক্রি করার একটা প্রবণতা আমরা কিন্তু দেখছি। জুলাইকে আওয়ামী লীগ তো শুধু 71-কে বিক্রি করেনি, মুক্তিযুদ্ধকে বিক্রি করেনি। মুক্তিযুদ্ধ এতই সেল আইটেম যেটা নিয়ে পদক নিয়েও ব্যবসা করা যায়, সনদ দেয়া নিয়ে ব্যবসা করা যায়, যে সার্টিফিকেট আছে, লাল বইতে নাম আছে। তো দুঃখজনকভাবে আমাদের এই জুলাই নিয়ে সেটা কাম্য ছিল না। কারণ জুলাইয়ের আন্দোলনটা শুধুই শিক্ষার্থীরা করেছে, যারা ফ্রন্টলাইনার ছিল সত্যি, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, একটা ছেলে যখন রাস্তায় নেমেছে, পেছনে পেছনে তার মাও কিন্তু এসেছে, একটু দূরে হয়তো বাবাটাও ফলো করছে। এতে করে কিন্তু ছাত্র আর জনতা, কারণ মা আর বাবা তো ছাত্র না, তারা কিন্তু জনতার অংশ, যে কারণে আমরা ছাত্র জনতা বলছি। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক নিষ্ঠুরতারা আপনি খেয়াল করে দেখুন, বড় দুটি দল বিএনপি এবং জামাত ইসলাম, দুটার মধ্যে আমরা একটা প্রতিযোগিতা দেখলাম, যে ছাত্রদেরকে একটু স্বীকার করা, আয়ত্তে নিয়ে যাওয়া, ক্যাশ করা। আবার ছাত্ররাও একটা ছিল আবেগের সময় পেরিয়ে যখন বাস্তবতার ময়দানে এসেছে, এটা কিন্তু ভিন্ন ময়দান, মানে কম্পিটিটিভ ময়দানে যখন এসেছে, অর্থাৎ রাজনীতির ময়দান, আন্দোলনের ময়দান, নির্বাচনের ময়দান, তিনটার মধ্যে কিন্তু ভিন্নতা আছে। এই ভিন্নতার মধ্যে পড়ে সেই ছাত্ররা এখন এনসিপি নামে ডাকছি তাদেরকে, বা বিভিন্ন নামে আমরা ডাকছি, তারা অনিরাপদ। এখন নিরাপত্তার খোঁজে তারা কখনো নির্বাচনে কেমন সাড়া পাবেন যদি একটু ছোট্ট করে বলেন। সাড়া যে খুব পাচ্ছে না সেটা আপনিও দেখছেন, আমরাও দেখছি। অথচ তাদেরকে, আমার কাছে যেসব তথ্য আছে, বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে দোয়া দিচ্ছে, অনেকেই মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু ভোটের হিসাবটা হয়তো অন্যদিকে দেবে। এটা হচ্ছে এক বাস্তবতা। একটা প্রশ্ন করে রাখি, সেটা প্রশ্ন হচ্ছে, আজকে মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেছেন, নির্বাচনের সময় কেউ কোনো কারণে সংক্ষুব্ধ হলে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ তোলা হয়, তিনি বলেছেন। কিন্তু আসলে একটা যে প্রশাসন আছে, সেই প্রশাসন দিয়ে আসলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। আপনি কি দেখছেন? যদি তার সাথে এটাও বলি, তফসিলের পর আমরা হাদি হত্যা দেখলাম, গতকালকে দেখলাম একজন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা প্রকাশ্যে গুলি করে হত্যা হলো। এটা অবশ্যই উদ্বেগজনক। সেটাতে নির্বাচন কমিশন থেকে যে আশ্বাস দেওয়া হচ্ছে নির্বাচন বড় সুন্দর হবে, চমৎকার হবে, ওখানে কিন্তু একটা খটকা থেকে যাচ্ছে। তফসিল ঘোষণার আগে, অর্থাৎ বিএনপি নমিনেশন ঘোষণার পরপরেই চট্টগ্রামে তাদের একজন প্রার্থী পেটে গুলিবিদ্ধ হলেন, দুঃখজনক, এরশাদুল্লাহ তার নাম। ঠিক তফসিল ঘোষণার পর দিনে গুলিবিদ্ধ হলেন হাদি। দুজন প্রার্থীর উপর আঘাত, একজন সুস্থ হয়ে ফিরেছেন, আরেকজন ফিরতে পারেননি। সর্বশেষ যোগ হয়েছে রাজধানী ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা। তো আমরা নিরাপত্তার প্রশ্নে প্রার্থীদের নিরাপত্তার কথাটা একটু বেশি বলছি, তো সেখানে ভোটারদেরও তো নিরাপত্তার প্রশ্ন আছে। আবার নিরাপত্তার প্রশ্ন আছে যারা ভোটটা নেবেন, আয়োজন যারা করছেন, তাদেরও কিন্তু নিরাপত্তার প্রশ্ন আছে। মুখ ফসকে হোক, কি দেখছেন নির্বাচন? অবশ্যই আমরা একটা প্রশ্নবিদ্ধ অবস্থার মধ্যে পড়ে গেছি। সেটা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন, এই স্বেচ্ছাসেবক দলের যে সাবেক নেতা যিনি খুন হলেন, হত্যা হলেন, এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন। তিনি একজন বিএনপির সঙ্গে অংশগ্রহণের নেতা ছিলেন, তার মৃত্যুকে বলতে পারে কিনা? না, তিনি এই ঘটনাটাকে বিচ্ছিন্ন বলেননি। এর আগে প্রধান নির্বাচন কমিশনারও হাদির মৃত্যু নিয়ে বিচ্ছিন্ন শব্দ বলেছেন, কিন্তু পুরো বাক্যটা এরকম ছিল না। আমি কয়েকবার টেনে টেনে শুনেছি। সালাউদ্দিন সাহেব বলছেন দ্বিতীয় বাক্যে কথাটা, যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনের বিষয়ে আশাবাদী, এই ছিল কথাটা। কিন্তু আমরা ওটাকে হেডলাইন করে ফেললাম। এই সময় কিন্তু আমাদের প্রত্যেকের সতর্কতার একটা বিষয় আছে, যে মুখ আছে বলেই যা ইচ্ছা তা বলবো, আর খোদা তাআলা মুখটা শুধু যা ইচ্ছা তা বলার জন্য দেননি, যা ইচ্ছা তা খাওয়ার জন্য দেননি। সময়টা অত্যন্ত স্পর্শকাতর রাখেন। আমি কতটুকু বলতে পারি, কতটুকু লিখতে পারি, একটা মাত্রা জ্ঞান থাকা অবশ্যই দরকার আছে। কারণ এবারের নির্বাচনটা লিখতে পারার বিষয়টা কি বলতে পারার বিষয়টাও আছে, দুটোই আছে। বিবেচনাবোধের বিষয় আছে, মাত্রা জ্ঞানেরও বিষয় আছে। আমরা বলার সময় সেন্টেন্সগুলো আমরা যেমন রাসেল সাহেবের একটা বক্তব্য, অ্যাডভোকেট, তিনি নির্মোহভাবে বলেছেন, আমাদের যে সামাজিক বাস্তবতা, যে পারিবারিক বাস্তবতা অথবা ধর্মীয় যে শাসন অনুশাসন, কথা মিথ্যা নয়, সত্য। কেউ যদি বিধবা হয় তাকে বারবার বিধবা না বলা, কেউ যদি এতিম হয়ে যায় তাকে বারবার এতিম না বলা, এগুলো একটা মাত্রা জ্ঞান থাকা দরকার। তারেক রহমান সাহেব তার মায়ের মরা মুখ দেখেছেন, এই ধরনের বাক্য কিন্তু এই সময় শোভনীয় নয়। এটা তো আপনিও জানেন, আমিও জানি।
এটা কিন্তু তাকে কলিজায় আঘাত দেয়া। মরামুখ দেখে অবশ্যই মরামুখ তো দেখেননি, উনি তো চিকিৎসাধীন অবস্থায় দেখেছেন। দেখেছেন, সবই দেখেছেন। তো এই বাক্যগুলো এখন উচ্চারণ করাটা খুব জরুরি নয়, শোভনীয় নয়, এমনকি ভদ্রতাও নয়, বরং প্রকারান্তরে উদ্দেশ্যমূলক। গত 2-3 দিন আমরা খেয়াল করছি এই ধরনের আক্রমণ, অথবা তারেক রহমান সাহেবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয় যে ওনার জন্য আলাদা নিরাপত্তা কেন। যিনি প্রশ্ন করেন তিনিও কিন্তু জানেন ওনার জন্য আলাদা নিরাপত্তা কেন, কেন প্রাসঙ্গিক। তো এই ধরনের বয়ান অথবা এই ধরনের বাতচিত এই সময় কিন্তু কাম্য নয়। এরা কারা করছেন এই বাতচিতগুলো? এটা তো একটা মোটা দাগের প্রশ্ন। এরা তো এক সময় বয়ান ছিল যে তারা একই মায়ের 2 সন্তান, বিএনপি বা জামাত ইসলাম, ছাত্রদল অথবা ছাত্র শিবির। কিন্তু আপনি গত কয়েকদিন দেখেন তারা এমনভাবে এক পক্ষ আর এক পক্ষকে কটাক্ষ করছেন, আক্রমণ করছেন, মনে হয় যেন তারা কেউ কাউকে চেনেন না, অচেনা, যেন মোটে অচেনা নয়। কারণটা কি, কি কারণে এসব হচ্ছে বলে? শুধু একটু ক্ষমতার আশা, অন্য কিছু না, একটু ক্ষমতার আশা। আওয়ামী লীগ দেশে নেই, তাহলে নির্বাচন, দুই দলে কি সেই ক্ষমতা লিপ্সা কি অবশ্যই ভালোভাবে সংযম করতে পারছে? পারছে না, যে কারণে আমরা একটা অসংযত আচরণ দেখছি। আর একটাকে বলা হয় উতলা ভাব, খেই হারিয়ে ফেলা যেটাকে বলে। আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, এখন রাজনীতি তারা নেই, কিন্তু তারা প্রাসঙ্গিক। তাহলে ভোটের মাঠে বিএনপি এবং জামাত প্রাধান্য। খেই হারিয়ে ফেলা কোন সময় আবার এই বাংলাদেশে যারা রাজনীতি করছে তাদের জন্য অশনি সংকট আসতে পারে কিনা? অবশ্যই আসতে পারে, অবশ্যই আসতে পারে। আমি এটা নিয়ে হারানোর পরিণতি কখনো আজ পর্যন্ত ভালো হয়নি। একটু বলতে হয়, শেখ হাসিনা এমনিতে অতিকথন করেন, এটা তার বোধহয় বরাবর বৈশিষ্ট্য। আমি গণমাধ্যম কর্মী হিসেবে যখন থেকে এসেছি বরাবর দেখেছি তিনি বেশি কথা বলেন। তো এই বেশি কথা যখন খেয়ে হারানো পর্যায়ে চলে যায়, শেষ দিকে আপনি খেয়াল করেছেন প্রতিদিনে 2-3টা করে বলেন। উনি যদি 2টা বলেন, ওবায়দুল কাদের 3টা বলেন, হাসান মাহমুদ চেষ্টা করেন 5টা বলে আরেকটু উপরে উঠতে। এই খেই হারানো কিন্তু সর্বশেষ যেটা ছিল যে গণভবনের দরজা খোলা আছে, তখন এই ছাত্ররা বলছে যে খোলা আছে তো কি জন্য, বের হয়ে যাওয়ার জন্য না ঢোকার জন্য? অর্থাৎ কথাই কিন্তু কথা টেনে আনে। ধন্যবাদ। আমি একটু যে আবার আলমাম রাসেলের কাছে যেতে, আলমাম রাসেল জামায়াতের পক্ষ থেকে কালকেও বলেছেন যে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে, একটা পাতানো নির্বাচন করার একটা ব্যবস্থা, পাতানো নির্বাচন করা হলে তারা হুঁশিয়ারি দিয়েছেন পাতানো নির্বাচন করা যাবে না, এরকম একটা বিষয়। আজকে আবার প্রধান নির্বাচন কমিশনার নিজেই ঘোষণা দিয়েছেন কোনো পাতা নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন হবে। আবার যদি বলি মন্ত্রী পরিষদ সচিব আপনাদের জামায়াতের প্রশ্ন উত্তরও দিয়েছেন, কেউ কেউ কিছু কোনো সময় বিক্ষুব্ধ বা হলেই পক্ষপাত দুষ্টের অভিযোগ তুলে, আসলে সেরকম কিনা বিষয়টা? দেখেন, আমার আপনার কাছে কি মনে হয়, তারেক রহমান সাহেব আসার পরে, আমি সম্মান রেখে বলছি তারেক রহমান সাহেব, আমি মনে করি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যার বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী ছিলেন, একমাত্র ব্যক্তি, তার কোনো ব্যক্তি নেই। তারেক রহমান সাহেব আসার কারণে আমরা সবচেয়ে খুশি হয়েছি। আমরা বলেছিলাম, কারণ লং ডিস্টেন্স রিলেশনশিপ অ্যান্ড লং ডিস্টেন্স লিডারশিপ দুইটি কিন্তু একটা জাতির জন্য ক্ষতিকর। তারেক রহমান সাহেবকে আমরা ওয়েলকাম জানিয়েছি। কিন্তু তারেক রহমান সাহেব আসার পরে আপনি কি মনে করেন বাংলাদেশের বাস্তবিক পক্ষে, আপনি তো সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক, আপনার কাছে মনে হয় পুরো বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন কোনো সরকার আছে প্রধান উপদেষ্টার? মানে আমার কাছে মনে হচ্ছে না। সবাই দেখছি সবাই একদিকে ঝুঁকে গিয়েছে। আগে সব ধানমন্ডির দিকে ঝুঁকতো, আর এখন সবাই গোলশালের দিকে ঝুঁকছে। কি দেখেছেন? না, আপনার তফসিল ঘোষণা হয়েছে। আমি শেষ করি ভাই, লেভেল প্লেইং ফিল্ড মানে কি? সবার জন্য সমভাবে। না, আমি সেটা বলি, সাধারণ মানুষ এক জিনিস, সাধারণ মানুষ এক জিনিস, কিন্তু আপনি এনএসআই প্রধান গিয়ে দেখা করা, এটা কি সাধারণ মানুষের পর্যায়ে পড়ে? তফসিল ঘোষণার পরে যেখানে বলা হয়েছে কোনো প্রোগ্রাম, তফসিল ঘোষণার পরে কোনো মার্কা প্রদর্শন করা যাবে না, সেখানে এয়ারপোর্ট থেকে গাড়ির মধ্যে মার্কা লাগিয়ে পুরো ঢাকা শহর ঘোরা, এটা কি আপনি সাধারণ কথা ভাবছেন? সাধারণ কথা না। তার মানে আপনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছেন। কিভাবে তৈরি করছেন? আপনি তো বলা হয়েছে তফসিল ঘোষণা পর্যন্ত 20 তারিখ পর্যন্ত আপনি কোনো সমাবেশ, আপনি ব্যবসায়ীর সাথে বসছেন, আপনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসছেন, আপনার বড় বড় ব্যবসায়ীরা আপনার সাথে দেখা করতে যাচ্ছে না, তাহলে এগুলো কি দেখায়? আপনি দেখেন এই যে সকলে ঝুঁকে যাওয়া, আপনি মনে রাখবেন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কেন জানেন? শেখ হাসিনাকে সবাই এভাবে তেল মেরে 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 শেখ হাসিনাকে যা বলতো, আপনি যা করবেন, কিং কান ডোন্ট রং, রাজা কখনো ভুল করতে পারেন, সবাই তেল মারা শুরু করেছিল। তারেক রহমান সাহেব একজন সম্মান রেখে আমি বলছি, ওনাকে চারপাশ থেকে যেভাবে মিডিয়া বলেন, আপনি দেখেন এর আগে তো কোনো জরিপ হয় না, এর আগে ইনোভেশন জরিপ করেছে, ব্র্যাক জরিপ করেছে, এর আগে হচ্ছে আপনার আইআরএ জরিপ করেছে, সবাই 5 থেকে 10% পার্থক্য দেখিয়েছে। কিন্তু আপনি এই এমিনেন্স অ্যাসোসিয়েটস ডাক্তার শামীম সাহেব যে জরিপটা দেখলেন 70-20, এর আগে প্রথম আলো দিয়েছে 70-20, এর আগে প্রথম আলো দিয়েছে। কি দেখাচ্ছে তাহলে? এটা বিএনপি না, এর আগে প্রথম আলো তার তখন আসেন না, পার্থক্য না, তখন পার্থক্য ছিল না, তো 5-10 পার্থক্য ছিল, তখন জামাতকে বলেছে তাদের কার্যক্রমে খুশি হচ্ছে 52%, এবং তখনকার যে প্রশ্নটা ছিল, প্রশ্নের মধ্যে শস্যের মধ্যে ভূত ছিল। তখন প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে যে কে আপনার কাছে কি মনে হয় কে প্রধানমন্ত্রী হবে? তা আমি যদি বিএনপিকে ভোট না দিই, আমি তো বলবো বিএনপি ক্ষমতা আসবে। তাহলে আপনি কাকে ভোট দিবেন প্রশ্ন করা, আর কে প্রধানমন্ত্রী হবে, দুটো তো এক কথা না। তাহলে আপনার প্রশ্নের মধ্যে শস্যের মধ্যে ভূত আছে। তার মানে দেখেন এভাবে জরিপগুলো আপনি দেখেন। জগন্নাথে তারেক রহমান আসার পরে তো একমাত্র নির্বাচন হয়েছে কোথায়? জগন্নাথে যে জরিপটা, 62 যে জরিপটা আমরা দেখেছি, জরিপের মধ্যে দেখিয়েছে যে ছাত্রদলের যে প্যানেল, সে প্যানেল জয়লাভ করার পার্সেন্টেজ হচ্ছে শিবির থেকে ডাবল। গতকাল কি দেখেছেন? তার মানে এই যে তেল আমি, এটি একটা জাতিকে ধ্বংস করবে। দেখেন, আমি আরেকটা বিষয় হচ্ছে মোস্তফা কামাল ভাইয়ের একটা কথা, উনি যেটা বলেছেন যে দুই পক্ষের মধ্যে এখন দা কুমড়া সম্পর্ক, আমি বলি এটি গণতন্ত্রের সৌন্দর্য। দান্তিকতার মধ্যে নতুন কিছু আসবে,
দান্দিকতার মধ্যে যদি শেখ হাসিনার মতো যদি জাতীয় পার্টির মতো যদি ইয়ে যদি আপনার বিরোধী দল হয় তাহলে বাংলাদেশ আবার ফ্যাসিস্ট হবে। সেজন্য দরকার হচ্ছে তাদেরকে দরকার যারা হচ্ছে চোখ রাঙিয়ে কথা বলবে। আপনি মনে করেন পরিবর্তন হচ্ছে না? আমি একটা প্রশ্ন করি, আমি এটা একটু শেষ করি। আপনি কি মনে করেন বাংলাদেশে কি পরিবর্তন হচ্ছে না? দেখেন ছাত্রদল এর আগে যতগুলো বিশ্ববিদ্যালয় প্যানেল দিয়েছে সবগুলো তাদের নামে প্যানেল দিয়েছে, এবং যখন শিবির হচ্ছে সাধারণ ছাত্রদেরকে নিয়ে প্যানেল দিয়েছে তখন সুশীলরা বলেছে, সাংবাদিকরা বলেছে শিবিরের নামে দেয় না, কারণ শিবির জিততে পারবে না, এই জন্য তারা ভিন্ন নামে দিয়েছে। অথচ আপনি জগন্নাথে কি দেখেছেন? জগন্নাথ ছাত্রদল তাদের নামে প্যানেল দিয়েছে না, তাদের প্যানেলের নাম ছিল কি ঐক্যবদ্ধ নির্বিঘ্ন অভিযান। সেখানে ছাত্র অধিকার পরিষদের এনে সভাপতি বানাইছে, খাদিজাকে এনে জিএস পার্টি বানাইছে। তার মানে কি এই যে পরিবর্তন, যে সাধারণ সবাইকে নিয়ে কাজ করা, আগে তো না সব আমি খেতে হবে, আর এখন হচ্ছে কি আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, সবাইকে নিয়ে কাজ করতে চাই। এবং কি আপনি সেবামূলক কার্যক্রম প্রায় নির্বাচনের প্রায় 1 মাস আগ থেকে ছাত্রদের সেবামূলক কার্যক্রম কোথা থেকে শিখেছে? এই যে নিজেদের মধ্যে যদি এগুলো নিয়ে মানে কাজের মধ্যে খুবই কম সময় অল্প সময় বলতে হবে, আমরা একটা প্রশ্ন শেষ করি। সেই প্রশ্নটা হচ্ছে, আপনি বলেন বিএনপির তারেক রহমান আসার পর সবাই ওদিকে ঝুঁকছে, আমরা দেখলাম জামায়াত ইসলামের আমিরও সেখানে গিয়ে দেখা করলেন, কথা বললেন, বের হয়ে বললেন নির্বাচনের পরে আমরা আবার একটা সরকার গঠনের আগে বসবো। আপনি একটা বলেন শক্তিশালী বিরোধী দল দরকার, তাহলে তারা কি যে বক্তব্যটা দিলেন নির্বাচনের পরে বসবেন, তাকে কি জাতীয় সরকারের কথা বলা হচ্ছে? নিশ্চয়ই। ইউনিটি গভর্নমেন্ট আর জোটের মধ্যে পার্থক্য আছে, আমরা সেটাই বুঝি না। ইউনিটি গভর্নমেন্ট মানে কি? ইউনিটি গভর্নমেন্ট মানে হচ্ছে যে আপনি যেমন আগে কি ছিল, জোটটা কি ছিল? আগে আওয়ামী লীগ করতো, জাফাকে বলছে যে তোমাকে আমি 10টা সিট দিয়ে দিব, তুমি বিরোধী দল হবে, আমার ভিউ পালিতে বিরোধী দল হবে। আর এখন ইউনিটি গভর্নমেন্টের থিওরিটা হচ্ছে যে বিএনপির মতো ইলেকশন করবে, জামাতের মতো ইলেকশন করবে, যে যত সিট পাবে, বিএনপি সর্বোচ্চ সিট পেয়েছে, জামাত একটা নির্দিষ্ট সিট পাবে, পাওয়ার ক্ষেত্রে আমরা বিরোধী দল হলে বিরোধী দলকে কি মনে করি? সে মানুষের পর্যায়ে পড়ে না, এটা দলের পর্যায়ে পড়ে না, একে জেলে ঢুকাইতে হবে। এই যে শেষ করে দিব, এই শেষটা না করে আমরা জামাতের আমি কিন্তু রয়টার্সকেও বলেছে ন্যূনতম 5টা বছর আমাদের যে সংস্কারগুলো বাংলাদেশকে আগামী বাংলাদেশ কিভাবে চলবে, আমি মনে করি এবার যে ইলেকশন হয়েছে জামাত আমির বলেছেন 5 বছর, মানে 5 বছর সবাই স্বীকার করছে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য ন্যূনতম 5 বছর, যে এক পক্ষ আর পক্ষকে ধ্বংস করে দিব না, এক পক্ষ আর পক্ষকে ধ্বংস করে দিব না, সে মানে যে ক্ষমতা আসে তাকে সহযোগিতা করে, জামাত এটা বলছে একে অপরকে সহযোগিতা করে। এটা মানে না যে আমরা একসাথে বিরোধী দল বানাবো, তুমি মন্ত্রী থাকবে আমি মন্ত্রী থাকবো, না এটা না। জি আচ্ছা, জি আর আসলে একটা প্রশ্ন যে আপনি রয়টার্সের কথা যখন তুলেন সেখানে বলি, জামায়াত আমিরের সাথে ভারতীয় কেউ দেখা করেছেন, সেই কথা নিয়ে রয়টার্সকে বলেছেন, এবং তিনি বলেছেন গোপন রাখতে। আসলে তিনি অনেকদিন ধরে গোপন রেখেছেন কেন? জামাত, আচ্ছা আমাকে আপনি একটু বলেন তো, এই জিনিসটা কি জামাত আমির প্রকাশ করেছে নাকি প্রকাশ হয়েছে? প্রশ্নের কারণে প্রকাশ হয়েছে নাকি প্রকাশ করেছে? প্রকাশ করেছে। সাফারির সাথে নুরুল নুরুর মিটিং ছিল, সেটা কি প্রকাশ করেছিল নাকি প্রকাশ হয়েছে? সেটা প্রকাশ হয়েছে। আর জামাত আমির প্রকাশ করেছে। আমি তো জামাত আমির সাহসের পরিচয় দিয়েছে, এবং জামাত সাথে এর পক্ষ ইন্ডিয়ার পক্ষ থেকে 6 থেকে 7 বার বসার জন্য চেষ্টা করেছিল, উনি সময় দেয় না। এবং ওনার সাথে যে আমি শেষ করি, ওনার